আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আইন বিজ্ঞানের নিয়ে আলোচনা করা হলো। আইন বিজ্ঞানের মতবাদ কাকে বলে, কেন এই আইন বিজ্ঞানের মতবাদের উদ্ভব হয়েছে, তুলনামূলক মতবাদ, বিশ্লেষণ মতবাদ, ঐতিহাসিক মতবাদ এবং সমাজতান্ত্রিক মতবাদ আলোচনা করো। তার মধ্যে আমরা যে কোনো দুইটা এখান থেকে আলাপ করব। প্রথম হলো আইন নিয়ে আলোচনা করা, আইন বিজ্ঞানের অন্যতম প্রতিপাদ্য বিষয়। এই আইনের বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন আইনজীবী বিভিন্ন মতবাদ ব্যক্ত করেছেন। কেউ বলেছেন এটা হলো সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ, আবার কেউ একে আধ্যাত্মিক সত্তা হিসাবে বর্ণনা করেছেন। প্রত্যেকে তাদের স্ব মতবাদের যুক্তি দেখিয়েছেন এবং আইনের উৎস, আইনের উদ্দেশ্য, আইনের প্রকৃতি ইত্যাদি জানতে হলে এই মতবাদগুলো বিশ্লেষণ করা জরুরি। আইনের মতবাদগুলোকে ইংরেজিতে বলে স্কুল অফ জুরিসপ্রুডেন্স। আইনের পর্যালোচনা করা আইন বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য। আইনের স্বরূপ প্রকৃতি নিয়ে ভিন্ন ভিন্ন মতবাদের সৃষ্টি হয়েছে। আইনের উৎস, আইনের ক্রমবিকাশ, আইনের উদ্দেশ্য, আইনের বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে বিভিন্ন আইন বিজ্ঞানী বিভিন্ন মত প্রকাশ করেছেন। আইন বিজ্ঞানীদের এই সকলকে আইন বিজ্ঞানের মতবাদ বলা হয়। আইনের সৃষ্টি ক্রমবিকাশের ক্ষেত্রে কোন কোন মতবাদ বলা হয়েছে, সেই দুটি যে মতবাদ বলা হয়েছে যে আইন সৃষ্টি হয়েছে রাষ্ট্রের জন্মের পূর্বে। আইন বিজ্ঞানের বিভিন্ন মতবাদের নাম উল্লেখ করা হলো। নাম্বার 1 ঐতিহাসিক মতবাদ, ইংরেজিতে বলে হিস্ট্রিক্যাল স্কুল। নাম্বার 2 হলো তুলনামূলক মতবাদ, ইংরেজিতে বলতেছে কম্পারেটিভ স্কুল। নাম্বার 3 হলো বিশ্লেষণাত্মক মতবাদ, ইংরেজিতে বলে অ্যানালাইটিক্যাল স্কুল। নাম্বার 4 হলো সমাজতান্ত্রিক মতবাদ, সোশিওলজিক্যাল স্কুল। নাম্বার 5 হলো নৈতিক মতবাদ, ইথিক্যাল স্কুল। নাম্বার 6 হলো দার্শনিক মতবাদ, ফিলোসফিক্যাল স্কুল। নাম্বার 6 হলো অর্থনৈতিক মতবাদ, ইকোনমিক্যাল স্কুল। কেন আইন বিজ্ঞানের বিভিন্ন মতবাদের উদ্ভব হয়েছে, এখন এটা একটু আলোচনা করব। হোয়াই ডিড দ্য ডক্ট্রিন স্কুল অফ জুরিসপ্রুডেন্স অ্যারাইজ। আইনের পর্যালোচনা করাই আইন বিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয়। যদিও আইনের সৃষ্টি ও ক্রমবিকাশ নিয়ে বিভিন্ন আইন বিজ্ঞানীগণ ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন, যার ফলে বিভিন্ন মতবাদের সৃষ্টি হয়েছে। অর্থাৎ আইনের সৃষ্টি, ক্রমবিকাশ, লক্ষ্য, উদ্দেশ্য, বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে আইন বিজ্ঞান যে সকল ভিন্ন ভিন্ন মতবাদ প্রকাশ করেছেন তাকে আইন বিজ্ঞানের মতবাদ বলা হয়। এখন আমরা দুটা মতবাদ, তুলনামূলক মতবাদ এবং বিশ্লেষণাত্মক মতবাদের মধ্যে ঐতিহাসিক মতবাদ, এই তিনটা মতবাদ আলাপ করব। কম্পারেটিভ স্কুল কি? তুলনামূলক মতবাদ হলো অন্যান্য যে কোনো মতবাদের তুলনায় আধুনিক মতবাদ। আইন বিজ্ঞানী হল্যান্ড এই মতবাদের প্রবক্তা। তুলনামূলক মতবাদের মূল প্রতিপাদ্য হলো কোনো মতবাদেই স্বয়ংসম্পন্ন নয়। সুতরাং সকল মতবাদ পর্যালোচনা করতে হবে। অর্থাৎ কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত উপনীত হতে হলে বিভিন্ন মতবাদের মধ্যে পর্যালোচনা করতে হবে। প্রত্যেক মতবাদ থেকে সর্বোত্তম বিষয়গুলি গ্রহণ করতে হবে। তুলনামূলক মতবাদের অনুসারীরা মনে করেন যে কোনো দেশের বা কোনো সমাজের আইনি ত্রুটিমুক্ত নয়। কারোই নিজের দেশের আইন তুলনামূলক আলোচনার মাধ্যমে ত্রুটিমুক্ত করা যেতে পারে। অর্থাৎ সকলের নিকট স্বীকৃত ও গ্রহণযোগ্য নীতিমালার উদ্ভাবন করা যেতে পারে। পরিশেষে বলা যায় তুলনামূলক মতবাদ অন্যান্য মতবাদের তুলনায় যুক্তিসম্মত মতবাদ। বর্তমানে সমগ্র পৃথিবীর তুলনামূলক মতবাদ নিয়েই সবচেয়ে বেশি আলোচনা পরিচালনা করে। নাম্বার 2 বিশ্লেষণাত্মক মতবাদ, মানে অ্যানালিটিক্যাল স্কুল অফ জুরিসপ্রুডেন্স। স্যার হেনরি মেইন সর্বপ্রথম বিশ্লেষণাত্মক মতবাদের পক্ষে যুক্তি প্রদর্শন করেন, কিন্তু এই মতবাদ প্রধান প্রবক্তা হিসাবে ধরা হয় ব্রিটিশ আইনজীবী স্যার জন অস্টিনকে। 1832 সালে তিনি দ্য প্রভিন্স অফ জুরিসপ্রুডেন্স ডিটারমাইন্ড নামে একটি গ্রন্থ প্রকাশ করেন। এই মতবাদে বিশ্বাসীদের অভিমত হলো কিরূপ সার্বভৌম কর্তৃপক্ষের আদেশই হলো আইন অতীতে কিরূপ ছিল বা ভবিষ্যতে কিরূপ হতে পারে তার কোনো গুরুত্ব এই মতবাদে নেই। ন্যায় অন্যায়ের প্রতি বিশ্লেষণাত্মক মতবাদ উদাসীন। এই মতবাদের দুইটি শ্রেণীর লোকের অস্তিত্ব স্বীকার করা হয়। 1 শাসক শ্রেণী, যারা আদেশ করেন। 2 শাসিত শ্রেণী, যারা সে আদেশ পালন করেন। বিশ্লেষণাত্মক মতবাদ অনুযায়ী সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ হলো আইন, সুতরাং তা পালন করা প্রত্যেকের জন্য বাধ্যতামূলক। বিশ্লেষণাত্মক মতবাদের সার্বভৌম
সার্বভৌম সমর্থকদের মধ্যে আর রয়েছেন বেনহাম, হবস, হল্যান্ড, অস্টিন, অ্যালেন প্রমুখ মনীষীগণ। ঐতিহাসিক মতবাদ, হিস্ট্রিক্যাল স্কুল অফ জুরিসপ্রুডেন্স, যে মতবাদ মনে করে যে আইন কেউ তৈরি করেনি, এটি ধীরে ধীরে নানা বিবর্তনের মধ্য দিয়ে তৈরি হয়েছে, সেই মতবাদকে ঐতিহাসিক মতবাদ বলে। ঐতিহাসিক মতবাদের অনুসারীদের মতে প্রতিটি আইন ঐতিহাসিক বিকাশের মধ্য দিয়ে বর্তমান অবস্থার এসেছে। ঐতিহাসিক মতবাদের প্রবক্তা হলেন সেভিংই, SABINGNY, সেভিংই। এই মতবাদের আইনকে কোনো সার্বভৌম আইনের মাধ্যমে তৈরি করেছে বলে স্বীকার করা হয় না। ঐতিহাসিক মতবাদের অনুসারীগণ মনে করেন আইন চিরাচরিত প্রথা থেকে তৈরি হয়েছে। ঐতিহাসিক মতবাদের প্রবক্তা সেভিনি ও স্যার হেনরি মেইন এই মতকে সমর্থন করেন এবং এর সমর্থন সমাজের আইনের উপর গবেষণা কাজ পরিচালনা করেন। তাদের মতে সার্বভৌম শক্তি বিকাশ করার পূর্বে প্রথাকে মেনে চলত, অর্থাৎ রাষ্ট্র জন্ম হওয়ার পূর্বে আইনের জন্ম হয়েছে। নিম্নে সংক্ষেপে ঐতিহাসিক মতবাদের বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। নাম্বার 1, এই মতবাদ আইনকে কেন সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ বলে স্বীকার করে না। নাম্বার 2, এই মতবাদ অনুযায়ী আইন ঐতিহাসিক বিবর্তনের একটা ফসল মাত্র। নাম্বার 3, এই মতের অনুসারীগণ আইনকে অতীত অভিজ্ঞতার ফসল মনে করেন। নাম্বার 4, এই মতের অনুসারীগণ আইনের সাথে ভিন্ন মত নৈতিকতা যোগসূত্র হচ্ছে বলে মনে করেন। নাম্বার 5, এই মতের অনুসারীগণ বিচার বিভাগীয় পূর্বে নজিরকে আইন বলে গণ্য করা হইত। নাম্বার 6, এই মতের অনুসারীগণ আইনকে প্রথা থেকে উদ্বুদ্ধ বলে মনে করেন। এরপর আমরা লাগবো সোশ্যোলজিক্যাল স্কুল অফ জুরিসপ্রুডেন্স, সমাজতান্ত্রিক মতবাদের আলোচনা। ঐতিহাসিক মতবাদের আইনকে যেমন কোনো সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ বলে স্বীকার করা হয় না, তেমনি সমাজতান্ত্রিক মতবাদের আইনকে সার্বভৌম কর্তৃপক্ষের কর্তৃক সৃষ্টি হয়েছে বলে মনে করা হয় না। সমাজতান্ত্রিক মতবাদ আইনকে সমাজের সৃষ্টি হিসেবে গণ্য করা হয়, আর সার্বভৌম কর্তৃপক্ষ বা সরকার তাকে বৈধতা দান করে। অর্থাৎ এই মতবাদের অনুসারীদের মধ্যে সমাজের প্রয়োজনে আইন তৈরি হয় না, প্রণয়ন করা হয়। এই মতবাদের প্রবর্তক ফ্রান্সের ডগুট, ডগুট, এবং হল্যান্ডের ক্রাবে, ক্রাবে নিম্নে সমাজতান্ত্রিক মতবাদের বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। এই মতবাদের অনুসারীগণ সমাজের আইনের উৎস বলে মনে করেন। এই মত নাম্বার 1। নাম্বার 2, এই মতবাদের অনুসারীগণ মনে করেন সামাজিক কল্যাণ সাধনের মধ্যেই প্রকৃত সার্থকতার সৃষ্টি নিহিত আছে। নাম্বার 3, এই মতবাদের অনুসারীগণ শাস্তিদানের নীতি হিসেবে সামাজিক উদ্দেশ্যের প্রতি গুরুত্ব আরোপ করেন। নাম্বার 4, এই মতবাদের অনুসারীগণ মনে করেন যে সমাজ জীবনে অনুপযোগী আইন বেশি দিন টিকে থাকে না। নাম্বার 5, এই মতবাদের অনুসারীগণ সমাজের প্রতিটি বিষয় আলোচনা করেন। শুধু আমরা এখানে এই মতবাদগুলো আলাপ করা হলো, মতবাদের বিভিন্ন বিষয়গুলো এবং আইন বিজ্ঞান মতবাদ কেন সৃষ্টি হয়েছে এবং আইন বিজ্ঞান মতবাদগুলো তুলনামূলক বেশ কয়েকটা বিশ্লেষণ আমরা আলোচনা করলাম। এগুলো আমাদের জাতীয় ইউনিভার্সিটির আন্ডারে 2024 সালের যে এক্সাম হবে, প্রথম বর্ষ LLB ফাইনাল প্রথম বর্ষ ফার্স্ট পার্টের জন্য, সেটা আমি মনে করি এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটা পার্ট থাকতে পারে। আমরা এই বিষয়ে আলাপ করবো ইনশাল্লাহ পরবর্তীতে আরও ডিটেলস এই বিষয় এই জুরিসপ্রুডেন্সের বিষয়। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।